এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটির স্থান আমেরিকার নিউ ইয়র্ক শহরের রনকনকমা। এই রনকনকমাতে একটি জায়গা রয়েছে, সেই জায়গাটির নাম হচ্ছে হানিসাকল পন্ড। একটি পুকুরের নামে বিশাল একটি পার্কের নামকরণ করা হয়েছে। ঘটনাটি যার সাথে ঘটেছে সে আমার খুব কাছের একজন বন্ধু। আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, যার পৈতৃক নিবাস বাংলাদেশের সিলেটে। ওর নাম হচ্ছে রোহান শাহ, যার ভিডিও ইতোমধ্যে আপনারা দেখেছেন, এবং হানিসাকল পন্ডের ভিডিওটাও রোহান শাহ সেখানে গিয়ে আশেপাশের ভিউগুলো আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে, এবং সেই জায়গাটির সম্পর্কে আপনারা পরিচিত হয়েছেন। এবং ও যে ঘটনাটি শেয়ার করার কথা বলেছিল, এখন সেই ঘটনাটি আমি আপনাদের সাথে বলতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। রোহান 2020 সালের ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে আমেরিকাতে পাড়ি জমায়। ওর পরিবার, মা বাবা ভাই বোন সবাই আমেরিকাতে থাকে। ও আমেরিকাতে চলে যায় কারণ তখন অল্প কিছু ফ্লাইট আমেরিকাতে চলাচল করছিল। আমেরিকাতে যাওয়ার পর সে কিন্তু তখন আমেরিকার লকডাউনের মধ্যে পড়ে যায়, কারণ তখন আমেরিকাতে করোনার একটা পিক টাইম চলছিল। এই জন্য শুরুর দিকে সে বাসা থেকে বের হয় না। এক সময় বাসা থেকে সে বের হয়, তার বাসা থেকে হাঁটতে হাঁটতে ওয়াকিং ডিস্টেন্স 7 থেকে 8 মিনিট। সে ওখান থেকে এতটুকু দূরত্বে একটি পার্কের সন্ধান পায়। সে পার্কের নাম হানিসাকল পন্ড। যেহেতু করোনার সময় সাধারণ মানুষের আনাগোনা খুব কম ছিল, এই জন্য সে যখন পার্কে যায়, পার্কে যাওয়ার পর সে মানুষের উপস্থিতি খুবই কম পেয়েছে। সে হানিসাকল পন্ডের মধ্যে যাওয়ার সময় ফার্স্টে যে বিষয়টা তার কাছে একটু উইয়ার্ড লাগে সেটা হচ্ছে যে ঢুকতেই ওইটার যে এন্ট্রান্স বা প্রধান প্রবেশ ফটক এটা, কিন্তু ডেভিডকে তখন কিছু বলে না। ডেভিড রোহানকে চমকে দিয়ে বলে, রোহান, আজকে সন্ধ্যার পর আমার বিয়ে, তোমাকে থাকতেই হবে। তো রোহান খুব খুশি হয় যে ডেভিড তাকে দাওয়াত করেছে। রোহান বলে, অবশ্যই থাকবো। তো কোথায় যেতে হবে? বলে, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ঠিক এই কাঠের পুলের উপরেই সন্ধ্যার পরে আমার জন্য ওয়েট করবে, আমি এসে তোমাকে নিয়ে যাব। রোহান বলে, ওকে। ওই সময় ডেভিডকে বলে, তাহলে তোমার ফোন নাম্বারটা দাও, আমি ফোনে তোমার সাথে কন্ট্যাক্ট করব। তো ডেভিড বলে, আমি তো কোনো মোবাইল ফোন ব্যবহার করি না, তুমি এখানে থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাব। তো রোহান চিন্তা করে, এই যুগেও কেউ ফোন ব্যবহার করেন এমন হয় নাকি? তারপরেও হতে পারে। এই জন্য রোহান আর বেশি কথা বলে না, বলে আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার পরে এখানে থাকবো। রোহান বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে বাসার লোকদেরকে বলে যে তার একটা বিয়ের দাওয়াত আছে। বাসা থেকে জিজ্ঞেস করে যে কোথায় দাওয়াত। তখন রোহান কিছু বলতে পারে না, বলে আমার এক বন্ধু, সে আমাকে নিয়ে যাবে। যেহেতু আমেরিকার সিকিউরিটি অনেক ভালো, এই জন্য বাড়ি থেকে অতটা টেনশন করেনি। রোহান সন্ধ্যার পরপরই পার্কে চলে আসে। এসে ওই পুলের উপরে সে বসেছিল, কখন ডেভিড আসবে তাকে ডেকে নিয়ে যাবে। এদিকে অনেকক্ষণ হয়ে যায়, ডেভিডের কোনো খবর নাই। তো রোহান দেখে যে সন্ধ্যার পর এসেছে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পার হয়ে যায়, ডেভিডের কোনো খবর নাই। রোহান চিন্তা করে বিয়ের ব্যস্ততায় ডেভিড হয়তো বা তার কথা ভুলেই গেছে। তারপরেও রোহান চিন্তা করে আরেকটু অপেক্ষা করি, দেখি কি হয়। রোহান হঠাৎ করে শুনতে পায় যে পুকুরের মধ্যখান থেকে, তার কাছে যে বটগাছ আছে ওইখানে বড়শি পেতেছিলাম, মাছ তুলতে গিয়েছিলাম। তুই একটু পিছনে তাকাতো বাবা, বাবা তুই ঠিক আছিস তো? ইয়াসিনের মাথায় বাজ পড়ল। এসব কি বলছো মা? চারিদিকে অন্ধকার, এখন রাত। তাড়াহুড়ো করে ঘরের মধ্যে ঢুকলে ইয়াসিন, আর দ্রুত দরজা বন্ধ করে দিল। ইয়াসিন দেয়াল ঘড়ির দিকে তাকালো, 2টা।
মা, এটা কি রাত 2টা? মা হাসূচক সম্মতি দিল। ওর মনে হলো যেন ঘুরে পড়ে যায়। এত কিছু করে বাইরে থেকে আসছে, কত দূরে গিয়েছিল, কোনো আলো ছাড়া, অথচ বাইরে এখন ঘুটঘুটে অন্ধকার। আর তখন ওর কাছে মনে হচ্ছিল কোনো আলোর সমস্যা নেই, সবকিছু ঠিক আছে। মাছের ঝুড়িটা কি করছে তার কোনো হুঁশ নেই। মা, আমাকে ধরো, আমি বিছানায় যাব। মা ওকে বিছানা পর্যন্ত নিয়ে যায়, মাথায় বালিশ দিয়ে দেয়। প্রচণ্ড জ্বর আসে, সাথে সাথে শরীর কাঁপতে থাকে। ও মাকে জিজ্ঞাসা করে, মা, আমি যে বের হয়েছি তুমি দেখোনি? আমার সাথে সাইফুলও গিয়েছিল, ও কোথায় চলে গেছে জানি না। কিন্তু কেমন যেন মা আমার প্রশ্নের রেসপন্স করছিল না। মা ওকে চুপ করে ঘুমিয়ে যাওয়ার জন্য বলে ঘুমা, সকালে দেখা যাবে। ওর মায়েরও প্রচণ্ড ভয় করতে থাকে, কারণ সে জানে ইয়াসিনের দাদার ঘটনা। প্রায় 30-40 বছর আগে ওর দাদা গিয়েছিল ওই বটগাছের ওখানে কেউ দিনে বা রাতে গেলে কোনো সমস্যা হয় না, কিন্তু কেউ যদি গাছের ডাল ভাঙে তাহলেই সর্বনাশ। যেটা হয়েছিল ইয়াসিনের দাদার এভাবে ডাল ভাঙার পরে জ্বর আসে, উনি 2 দিন পরে মারা যান। তাই ওনার ভয় একটু বেশিই করতেছিল। বারবার বলছিল, বাবা ঘুমা, সকাল হোক, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। সকাল হয়, ওর জ্বর কমে আসে, কিন্তু অস্থিরতা কাটাতে 2 দিনের মতো সময় লাগে। সকালে সকল লিসেনারকে ভূত.com-এর পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা। লিসেনার্স, এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমাকে পাঠিয়েছে আমাদের খুলনার লিসেনার সৈকত। ইতোপূর্বেও আমাদেরকে খুলনার বেশ কিছু লোমহর্ষক ঘটনা পাঠিয়েছিল, যেটা আমার মাধ্যমে আপনারা শুনতে পেয়েছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার সৈকত আমাদেরকে পাঠিয়েছে শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের মুখ থেকে শোনা কিছু ঘটনা, যেটি তার শ্বশুর বাড়িতে ঘটেছিল। জাহিদুল ইসলাম সুমন ভাই কিছুদিন আগেও একটি ঘটনা পাঠিয়েছিলেন, যেটি তার বাসায় ঘটেছিল, এবং সেই বাড়ির ভিডিও সহ আমাদেরকে দিয়েছিলেন। ইতোমধ্যে আপনারা সেটা দেখেছেন। জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের বাসা খুলনার রায়ের মহল এলাকায়। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময় ছিল 1975 সাল। ঘটনাটি ফার্স্টে যার সাথে ঘটেছিল তিনি শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুর। ওনার শ্বশুর পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। ওনার চেম্বার ছিল খুলনার বসুরপাড়া নামক একটি জায়গায়, আর ওনার বাসা ছিল মোহাম্মদনগরে। প্রতিদিন রাত 10টা থেকে 10:30টার দিকে উনি চেম্বার বন্ধ করে বাসায় ফিরে আসতেন। বাসায় ফিরে আসার সময় একটি ছোট্ট ব্রিজ পার হতে হতো, এটিকে গল্লামারি ব্রিজ বলে। ওই সময়তেই ওর ওই ব্রিজটির বয়স ছিল প্রায় 100 বছর। ব্রিজ কেন্দ্রিক ছোটখাটো ঘটনা হর হামেশাই মানুষের সাথে ঘটত, কিন্তু জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুরের সাথে কখনো ঘটেনি, যার কারণে উনি সেগুলো তেমন কোনো পাত্তা দিতেন না। বড় বড় চোখ করে তাকিয়ে আছে। চাঁদের আলো ছিল, যার কারণে সেটা স্পষ্ট বুঝতে পারছিলেন। সুমন ভাইয়ের শ্বশুর ওই জায়গা থেকে পেছন দিকে ঘুরে আবার সাইকেল চালিয়ে চলে আসার চেষ্টা করতে থাকেন, কিন্তু উনি সেটা করতে পারেননি, কারণ ওনার মনে হচ্ছিল ওনার সমস্ত শরীর অবশ হয়ে গেছে এবং উনি একদম স্টিল দাঁড়িয়েছিলেন সেখানে, কোনোভাবেই এক চুল পরিমাণ নড়তে পারছিলেন না। ওদিকে ওই ভয়ঙ্কর দানবাকৃতির প্রাণীটি, সে নিজেও কোনো কথা বলছে না সুমন ভাই শ্বশুরের সাথে, সে ওখান থেকে সরছেও না, নড়ছেও না, শুধু সুমন ভাই শ্বশুরের দিকে তাকিয়ে আছে। বেশ খানিকক্ষণ পর সুমন ভাই শ্বশুর সেন্সলেস হয়ে যান। সকালে উনি আবিষ্কার করেন নিজেকে তার বাসায়, কারণ উনি ডাক্তার হওয়ার সুবাদে এলাকার অনেকেই তাকে চিনতেন।
এবং তিনি অজ্ঞান হওয়ার পর সকালবেলা মানুষ তাকে উদ্ধার করে বাসায় দিয়ে আসে। এই ঘটনার পরে উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছিলেন, সুস্থ হননি। পরবর্তীতে ভালো একজন হুজুরের ঝাড়ফুঁকে উনি সুস্থ হন। এরপরে দীর্ঘদিন ওনার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। লিসেনার, এখন আসি জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্যালক আলামিন ভাইয়ের ঘটনায়, কারণ এই ঘটনাগুলো একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আলামিন ভাই খুব সুন্দর বাঁশি বাজান। উনি বাসা থেকে নির্জন জায়গায় বসে বাঁশি বাজাতে পছন্দ করতেন। বাসায় উনি তেমন বাঁশি বাজানোর চেষ্টা করতেন না। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে উনি নির্জন স্থানে চলে যেতেন এবং ওনার প্রিয় একটি জায়গা ছিল আন্দিরঘাট নামক একটি জায়গায়, যেটি বয়রা এবং রায়ের মহলের মাঝামাঝিতে অবস্থিত। আন্দিরঘাটের পাশেই একটি ছোট পুকুরের মতো আছে এবং পুকুরের ওই পাশেই রয়েছে শ্মশান। ওই জায়গাটা নিরিবিলি হওয়ার কারণে আলামিন ভাই উনি সেখানে আন্দিরঘাট থেকে, তখন ওনার মনে হচ্ছিল ওনার পেছনে কেউ একজন হেঁটে হেঁটে আসছে, কিন্তু উনি যখনই পেছন দিকে তাকান উনি কাউকে দেখতে পান না। এরকম একাধিকবার যখন মনে হচ্ছে যে পেছনে কেউ আসছে, কিন্তু তাকালে উনি কাউকে দেখতে পাননি। উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরেও যখন উনি বাড়িতে ঢোকেন, ওনার মন স্পষ্ট উনি বুঝতে পারেন যে কিছু একটা জিনিস ওনার সাথে হেঁটে হেঁটে এসে ওনার বাড়িতেও ঢুকে পড়ে। উনি দ্রুত গোসল করে শুয়ে পড়েন। এরপরে কিছুদিন তেমন কোনো সমস্যা হয়নি। এই ঘটনার মাসখানেক পরে একটি ঘটনা ঘটে। সেটি আলামিন ভাইয়ের বাবা জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুরের সাথে। উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একদিন ওঠেন। ওঠার পর উনি যখন কলপারে যাবেন অজু করার জন্য, তো ওনার রুমের থেকে একটু পাশেই ছিল ওনার শাশুড়ির ঘর, সুমন ভাইয়ের নানি শাশুড়ির ঘর আর কি। ঘরের মধ্যে ডিম লাইট জ্বলছিল। তো হঠাৎ মনে হয় যে ওনার শাশুড়ির খাটের পাশে বসে কেউ একজন ওনার শরীরে হাত বুলাচ্ছে। তো উনি চিন্তা করেন কে এটা। তো উনি আস্তে আস্তে ওই ঘরের জানালার দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর উনি বলেন যে কে। তখন ওনার দেখা একটি কালো রঙের ছায়ামূর্তি তার শাশুড়ির শরীরে হাত বুলানো বন্ধ করে আস্তে আস্তে জানালার দিকে এগিয়ে আসে। তখন উনি দেখেন যে এটির শরীরের আকৃতিটা মানুষের মতো, কিন্তু মাথাটা বিড়ালের মতো। মাথাওয়ালা ওই ভয়ঙ্কর প্রাণীটি সুমন ভাইয়ের শ্বশুরকে দেখে হেসে ওঠে। সুমন ভাইয়ের শ্বশুর প্রচন্ড জোরে চিৎকার দেন এবং উনি তখন স্ট্রোক করেন। স্ট্রোক করার পরে উনি মাসখানেক জীবিত ছিলেন, তারপর উনি মারা যান। ঘটনাটি এখানেই শেষ নয়। উনি মারা যাওয়ার বছর খানেক পর আর একটা লোমহর্ষক ঘটনা ঘটে ওনার বাড়িতে। সুমন ভাইয়ের ওয়াইফ এবং তার বড় বোন ওনারা ওই দিন ফ্লোরিং করছিলেন। খুব গরম পড়েছিল, এই জন্য চিন্তা করেন আজকে ফ্লোরিং করবেন। তো সুমন ভাইয়ের ওয়াইফ এবং ওয়াইফের বড় বোন ওনারা একসাথে ফ্লোরিং করছিলেন। খাটে ওনারা শন নাই, নিচে শুয়েছিলেন। গভীর রাত্রে খচখচ শব্দে সুমন ভাইয়ের ওয়াইফের বড় বোনের ঘুম ভেঙে যায়। উনি লক্ষ্য করেন যে খাটের নিচে লম্বা কালো কি একটা যেন নড়াচড়া করছে। তো উনি চিন্তা করেন যে বিড়াল হবে নাকি, কিন্তু বিড়াল তো এত বড় হওয়ার কথা নয়। তখন পাশে থাকা ওনার বোনকে ডেকে ওঠায়,
যে এই দেখ তো এটা কি। খাটের নিচে স্বাভাবিকভাবে অন্ধকার থাকার কথা, কিন্তু সেই অন্ধকারও ওনারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে এই জিনিসটা কি। লিসেনার, এটা হচ্ছে সেই জিনিস যেটি সুমন ভাইয়ের শ্বশুর 2 বার দেখেছিলেন। এবং অদ্ভুত ব্যাপার, ওনারা 2 বোন যখন দেখেন যে ওই বিড়ালের মাথাওয়ালা ওই প্রাণীটি শাড়ি পরা ছিল এবং তাদের কপালে একটি টিপ ছিল। ওনার সন্তান নাম ফারেজ মোহাম্মদ। তার বয়স যখন 1 বছর হয় তখন থেকেই কিছু অদ্ভুত ঘটনা তাদের চোখের সামনে ভেসে ওঠে এবং তারা উপলব্ধি করতে থাকেন। লিসেনার্স, এখন সেই ঘটনাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রথম দিকে যে বিষয়গুলো ঘটে সেটা হচ্ছে যে অদ্ভুত রকমের এক ধরনের দরজায় নক করার শব্দ তারা শুনতেন। তো এমনই একটি বিষয় রোমানা আপু ফলো করেন, সেটা আমি আপনাদেরকে এখন শোনাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে রোমানা আপু যেই রুমটাতে থাকতেন তার হাজবেন্ডের সাথে, এটি ছিল দোতলাতে, এবং দোতলাতে রুমটা এমন যে নিচতলাতে মেইন এন্ট্রান্সে যদি কেউ আসে এবং দরজায় নক করে বা কলিং বেল টেপে তাকে দেখা যায়, দোতলা থেকে জানালা দিয়ে তাকে স্পষ্টভাবে দেখা যায়। একদিন রাতে হঠাৎ করে দরজায় নক করার শব্দ হচ্ছে। রোমানা আপু চিন্তা করলেন যে এত রাত্রে কে নক করে। উনি জানালা দিয়ে উকি দিয়ে দেখেন দরজায় কেউ নেই। উনি অবাক হন, কি ব্যাপার, আমি স্পষ্ট দরজায় নক করার শব্দ শুনছি, এবং শুধু উনি একা শুনছেন না, ওনার হাজবেন্ডও সেটা শুনছেন। তাহলে দরজায় কে নক করছে? কারণ যেই দরজা থেকে নক করার শব্দ আসছে সেটা কিন্তু ওই এন্ট্রান্সের বা প্রবেশের যেই দরজা সেটাই ছিল। ওনারা খুবই অবাক হন, কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে। প্রথম দিন চিন্তা করেছেন এটা হয়তো বা তাদের ভুল হতে পারে। এমন ঘটনা মাঝে মাঝেই ঘটত। আরো অদ্ভুত ব্যাপার হলো, দরজাতে কিন্তু কলিং বেল ছিল, কিন্তু এই ভয়ঙ্কর শব্দ হওয়ার সাথে সাথে ওনার হাজবেন্ডও দৌড়ে সেখানে চলে আসেন যে কি ব্যাপার, এরকম শব্দ করলো কে। তখন হঠাৎ করে আর একটা শব্দ ওনারা শুনতে পান, সেটা হচ্ছে কে যেন ওনাদের বাড়ির কার্নিশ বেয়ে ধূপধাপ শব্দ করে নেমে যাচ্ছে। ওনার হাজবেন্ড টর্চ নিয়ে বাইরে বের হন এবং অদ্ভুত একটি কালো ছায়া দেখতে পান, যেটি অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। আবছা আলোতে উনি দেখতে পেয়েছিলেন সেটা। এই ঘটনার পরে ওনারা ধরে নিয়েছিলেন এটা হয়তো বা কোনো প্রাণী হবে, যার কারণে তারা এই ঘটনাটিকে সেভাবে গুরুত্ব দেননি। এবার আসি আরেকটি অদ্ভুত ঘটনায়। রোমানা আপুর 1 বছর বয়সী ছেলে ফারেজ মোহাম্মদ, তাকে যখন খাবার খাওয়ানোর চেষ্টা করতেন, তো উনি খাবার খাওয়ানোর সময় একটি অদ্ভুত ব্যাপার খেয়াল করতেন। সেটি হচ্ছে খাবার খাওয়ানোর সময় এই ফারেজ মোহাম্মদ ওনার দিকে মনে হতো যে ওনার দিকে তাকিয়ে খুব আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে এবং হাসাহাসি করছে। কিন্তু রোমানা আপু খুব ভালো করে খেয়াল করে দেখতেন ফারেজ মোহাম্মদ খাওয়ার সময় তার মায়ের দিকে, মানে রোমানা আপুর দিকে আসলে তাকায় না। সে তাকায় রোমানা আপুর পাশে পেছন দিকে। রোমানা আপু লক্ষ্য করেন যে ফারেজ মোহাম্মদ তার পেছনে থাকা কোনো একটি ছায়াকে বা ছায়ামূর্তিকে দেখে সে হাসে, তার সাথে খেলা করে। মনে হচ্ছে যে দূরে তাকে দেখে সে খুব আনন্দ প্রকাশ করছে, খিলখিলিয়ে হাসছে।
উনি এটা খুবই অবাক হন যে কি ব্যাপার, আমার দিকে তাকিয়ে হাসছে না, অথচ আমার পেছন দিকে তাকিয়ে হাসছে। উনি কি এটা তো যেই ফিশ বলে মাছটি রাখতেন, কিছুদিন পর পর মাছটি একটি বড় বালতিতে পানির মধ্যে রেখে ফিশ বোলটি পরিষ্কার করতেন। একদিন উনি ওই মাছটির ফিশ বোল পরিষ্কার করার জন্য মাছটিকে একটি বড় বালতির মধ্যে রাখেন এবং ফিশ বোলটি পরিষ্কার করার জন্য কিছু পাউডার দিয়ে ভিজিয়ে রেখে উনি, ওনার হাজবেন্ড এবং ওনার বাচ্চাদেরকে নিয়ে উনি বাজারে যান। চিন্তা করেন যে ফিরে এসে ফিশ বোলটি পরিষ্কার করে মাছটি আবার জায়গায় রাখবেন। বাজার থেকে ফিরে ওনার ঘরে যে এন্ট্রান্স মানে প্রবেশ দরজা, সেই দরজা দিয়ে ঢুকে প্রথমেই পড়ে হচ্ছে ফর্মাল ডাইনিং। এই ফর্মাল ডাইনিং এর পরেই রয়েছে কিচেন, আর এই কিচেনেই উনি এই মাছটি রেখে গিয়েছিলেন। উনি এসে দেখেন কিচেনের ওই বালতির মধ্যে মাছটি নেই। উনি খুব অবাক হন, কি ব্যাপার, এখানে তো কোনো বিড়াল আসার কথা না, কোনো প্রাণী এসে মাছটি খেয়ে যাওয়ার কথা নয়, তাহলে মাছটি কোথায় গেল? মাছটি খোঁজা শুরু করেন, কারণ মাছটি ওনার ছেলে ফারেজ মোহাম্মদের খুবই প্রিয়। উনি মাছটি খুঁজতে খুঁজতে এমন একটি জায়গায় ওই মাছটিকে আবিষ্কার করেন, আসলে কোনোভাবেই মাছটি সেখানে আসার কথা ছিল না। মাছটি ছিল কিচেন থেকেও বেশ দূরে, ব্রেকফাস্ট এরিয়াতে, এবং মাছটি লাফিয়েও এত দূর আসার কথা নয়, এবং মাছটি ছিল মৃত অবস্থায়, কারণ বালতি থেকে সে বের হয়ে এসেছে। কিন্তু এর আগেও অনেকবার একই বালতিতে একই পরিমাণ পানি দিয়ে মাছটিকে রেখে যাওয়া হলেও কখনোই মাছটি ওখান থেকে লাফ দিয়ে বের হয়নি। মাছটির মৃত্যুতে বাড়ির সবাই খুব কষ্ট পান এবং সবার মনে প্রশ্ন হতে থাকে, কে মারল এই মাছটি? উনি চিন্তা করেন যে যাই হোক, হয়তোবা কোনো একটা ঘটনা ঘটেছে, হয়তো বাড়িতে তারপরেও আরো বেশ কিছুদিন ছিলেন। পরবর্তীতে ওই বাড়িটি বিক্রি করে দিয়ে ওনারা আর একটা অ্যাপার্টমেন্টে ওঠেন, কারণ প্রতিনিয়তই এই ধরনের ভয়াবহ ঘটনা যেহেতু ওনাদের সাথে ঘটতে থাকে, এই কারণে ওনারা আসলে ওই বাড়িতে থাকাটা ওয়াইজ ডিসিশন মনে করেননি। লিসেনার, আপনারা একবার ভাবুন যে আপনার বাড়িতে দরজায় নক করছে, অথচ আপনি জানালা দিয়ে দেখছেন দরজায় কেউ নেই। চাইলে কলিং বেল বাজাতে পারতো, কিন্তু কলিং বেল বাজাচ্ছে না, দরজাতে নক করছে, ঠক 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 ঠক, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভেতর থেকেই যে দরজায় কেউ নেই। এমনই বিভিন্ন ঘটনার সাক্ষী রোমানা। আমেরিকার আটলান্টার ডুলুথ সিটির গুইনেট কাউন্টিতে থাকা ওনার বাড়ির এই ঘটনাটি ভূত.কমের লিসেনারদের জন্য উনি আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ রোমানা আপুকে, অসংখ্য ধন্যবাদ লিসেনারদেরকে যারা ধৈর্য ধরে